প্রিয় দর্শক, স্বাগত নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। দর্শক, আজকে সংবাদ বিশ্লেষণে আমাদের সাথে রয়েছেন এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত আমাদের নাগরিকের স্টুডিওতে। জনাব নাহিদ, আমরা মূলত আমাদের সংবাদ বিশ্লেষণে সমসাময়িক যে সংবাদগুলো থাকে, সমসাময়িক যে সংবাদগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, প্রতিদিনের সংবাদ বা গত কয়েকদিনের যে বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ যেগুলো নিয়ে আলোচনা করে, সেই সংবাদগুলোর পেছনের যে খবরগুলো আসলে বিস্তারিত বিশ্লেষণ আমরা করার চেষ্টা করি। আপনার সাথে আমরা সে ধরনেরই কিছু সংবাদ নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সংবাদের বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিকতার যে রাজনীতি সেটির সাথেও জড়িত রয়েছেন। অতএব আপনার কাছ থেকে আমরা আশা করি যে ভালো কিছু বিশ্লেষণ পাবো। শুরুতেই আমরা যেটি জানতে চাই যে এই যে গত কিছুদিন যাবৎ ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে যে ঘটনাটি ঘটছে, সেই আপনার প্রজ্ঞাপন জারি, তারপরে আপনার নির্বাচন কমিশন থেকে তাদের যে চিঠি দেওয়া হলো, তারপরেও তার শপথ হলো না। এখন এটি নিয়ে যেভাবে আন্দোলন হলো এবং বড় আন্দোলনই বলা চলে, যে বেশ কয়েকদিন যাবৎ মানুষজন সেবা পায়নি, মানুষজন রাস্তায় চলাচল করতে পারেনি। আর এই আন্দোলনকে বিএনপি কিন্তু অন্য দিকেও একটু নিয়ে গিয়েছে। এক পর্যায়ে বলা হয়েছে যে আসলে এটি মেয়র পদে বসার আন্দোলন নয়। তারা বলছে যে কয়েকজন উপদেষ্টার কথা বলছে, তাদের পদত্যাগের কথাও উঠে আসছে। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে এটি কি আসলে রাজনৈতিক কোনো ইস্যু, নাকি আসলে আইনি কোনো ব্যত্যয়ের কারণে উনি বসতে পারেননি বা বসতে দেওয়া হয়নি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নাগরিক টেলিভিশনের সমস্ত দর্শক যারা দেখছেন এই মুহূর্তে, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি যে বিষয়টা আজকে মানে আলোচনার সাবজেক্ট নিয়ে আসছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধূম্রজাল আছে। মানুষ আসলে বুঝতে পারছে না যে আসলে ইশরাক হোসেনের পজিশনটা কি, কেন তাকে মেয়র রায় দেওয়া হলো এবং কেন তাকে বসতে দেওয়া হচ্ছে না। তো অ্যাজ পার আই নো, আমি যতটুকু জানি এবং আমার যতটুকু জানা আছে আইনি এবং আপনার ধরেন কী বলে এটা স্থানীয় সরকার যে আইন আছে এবং কোর্টের যে বিষয়গুলো আছে, আসলে সমস্ত বিষয়টা কিন্তু কোর্টের এখতিয়ারাধীন বিষয় ছিল এবং কোর্ট রায় দিয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নেওয়ার যে রায়টা ছিল এটা কিন্তু কোর্টের রায় ছিল। এবং আপনি জানেন যে হাইকোর্ট যখন কোনো বিষয়ে রায় দেয় তখন এটা ম্যান্ডেটরি হয়ে যায়। আপনি যদি খেয়াল করেন, এই রায়টার 10 দিনের একটা সময়সীমা ছিল, যে 10 দিনের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন দিতে হবে। তো নির্বাচন কমিশন সে অনুযায়ী কিন্তু 10ম দিন পর্যন্ত অপেক্ষা করেছে এবং আপনার একটা মতামতের জন্য, লিগাল ওপিনিয়নের জন্য কিন্তু আইন মন্ত্রণালয়ের দ্বারস্থ ছিল, লিখিত জানিয়েছিলেন নির্বাচন কমিশন। তো সেটা পাওয়ার জন্য কিন্তু 3 ঘন্টা আগে, মানে আপনার 10 দিন পূর্ণ হওয়ার 3 ঘন্টা আগে আপনার কমিশন একটা প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হয়েছে, বিকজ যেহেতু হাইকোর্টের মীমাংসিত একটা বিষয়। তো আপনার ধরেন হচ্ছে এই ক্ষেত্রে ইশরাক হোসেনের যে বিষয়টা, এটা আসলে আমরা মনে করেছিলাম, ধরেন চিটাগাংয়ে কিন্তু শাহাদাত হোসেন অলরেডি বসে মেয়রের দায়িত্ব পালন করছে। ইভেন তো আপনি দেখবেন নোয়াখালীর সোনাইমুড়িতে জামায়াত ইসলামের একজন ইউপি চেয়ারম্যান, তারও একটা মামলা হাইকোর্টে, উনিও উইন করেছেন, উনিও কিন্তু তার দায়িত্ব পালন করেছেন। এখন সমস্যাটা কেন হইলো ইশরাক হোসেনকে নিয়ে, এটা কিন্তু একটা ভাববার বিষয়। এক এক জায়গায় এক এক মতামত আসতেছে। তো আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি এবং যারা এখানকার অভিজ্ঞ আছে, যারা আমরা যতটুকু জেনেছি এবং আমার যেটা মনে হয় যে সাংবাদিক হিসাবে, এটা বিষয়টা পুরোটাই রাজনীতিক এখন। আচ্ছা, বিকজ রাজনীতিক এই কারণ রাজনীতিক না হলে হাইকোর্টের একটা মীমাংসিত বিষয়কে এই গভর্নমেন্ট তো আসলে, এই গভর্নমেন্ট কারা? এই গভর্নমেন্ট হচ্ছে আপনার গত 5 আগস্টের আগ পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম, 16-17 বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রামের ফলে মানুষের যে প্রত্যাশার যেই জায়গাটা, এই জায়গাটা পূর্ণ করার জন্য যে গভর্নমেন্টটা, এটা হচ্ছে এই গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্টের একটা অংশ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিও। তো ইশরাক যেহেতু বিএনপি সমর্থিত মেয়র ছিল, তার দাবির জায়গাটা কিন্তু সবার সবচেয়ে বেশি এখানে। তো আমি মনে করি যেহেতু আদালতের মীমাংসা একটা বিষয়, এটা অযথা একটা জটিলতা তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং রাজনৈতিকভাবে একটা পক্ষ খুশি হওয়ার বিষয় থাকে, বা মানে কিছু আদায় করা বা কিছু ছেড়ে দেওয়া, এই ধরনের কিছু বিষয় হতে পারে, এটা আমার ধারণা। এবং এটা অনেকাংশ সত্যি। আপনি পরবর্তী যেটা বললেন, যে এটা এখন আবার আলোচনা হচ্ছে, কিন্তু ইস্যু কিন্তু একটাই ছিল যখন ঢাকা শহর অচল হয়ে গেল। কারণ আপনি ইশরাক হোসেন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে। এবং আপনি জানবেন যে সাদেক হোসেন
খোকা সাহেব কতটা জনপ্রিয় ছিল। উনি জনপ্রিয়। 96 এর ইলেকশন ঢাকা সিটিতে তার অবদানও। এবং উনি সংসদ সদস্য হিসেবে শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু উনি উইন করেছিলেন। জি। তার মানে তার কিরকম জনপ্রিয়তা এটা আপনারা জানেন, পুরান ঢাকার দিকে আপনারা যারা সংবাদকর্মী আছেন, আমরা যারা আছি আমরা জানি। তো তার সন্তান এবং তার ইমেজ কিন্তু খুবই ভালো, তার রাজনৈতিক ইমেজ খুবই ভালো, সে কর্মী বান্ধব একটা নেতা। জি। তো এই ধরনের একজন নেতার বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আসলে আদালত তো একটা বিষয়, প্রশাসনে যারা আছেন তারাও সিদ্ধান্ত তার যেহেতু কোনো প্রতিবন্ধকতা ছিল না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটি এখন দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিন্তু বারবার বলছিলেন যে এখানে আইনি একটা সমস্যা রয়েছে। আপনি বলতেছেন রাজনৈতিক যে কারণ থাকতে পারে, তাহলে কি আসলে সজীব ভুঁইয়া বা আরো যে উপদেষ্টা রয়েছেন তারা তো সেই শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রতিনিধি, যদিও এনসিপি দাবি করেছে যে তারা আমাদের প্রতিনিধি নয়, তারা সরকারের একটা অংশ, কিন্তু সাধারণ মানুষ তো জানে যে এরা একই দলের মানুষ সবাই। তো এটা কি আসলে বিএনপির সাথে এনসিপির কোনো দ্বন্দ্বের কারণে রাজনৈতিক কোনো প্রতিহিংসা নাকি? না, এখন কম্পিটিশন আপনি ধরেন যখন সরকারটা গঠন হয়েছিল মনে আছে কি আপনার? জি। ছাত্রদের থেকে দুজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল, একটা হচ্ছে নাহিদ আর হচ্ছে আসিফ। তো ছাত্রদের প্রতি ছাত্ররা কারা ছিল? আজকে যারা এনসিপি তারাই তো ছিল তখন এটার নেতৃত্বে। তার মানে আপনি এটা যেভাবে বলেন না কেন, এটা আমরা তো বাংলাদেশ মানুষ তার বোকা না, বা মানে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই যে আসিফ মাহমুদ ভুঁইয়া এনসিপি বা এনসিপির সমর্থিত একজন নেতা এবং উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো এটা যেহেতু একটা দল হয়ে গেছে, একটা টানাপোড়েন তো থাকে। আপনি তার এলাকা যেটা আছে মুরাদনগরে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে তার এলাকায় কিন্তু তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারণা চলছে, এবং সেক্ষেত্রে তার পক্ষে কারা আছে সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে সে কিন্তু আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবে, এটাই আমরা জানি। এবং আমি মুরাদনগরের খোঁজখবর নিয়ে জেনেছি যে উনি এখানে খুবই শক্তিশালী ক্যান্ডিডেট হিসেবে অলরেডি প্রচার প্রচারণা চালাচ্ছে ওনার ফ্যামিলি মেম্বার থাকাকালীন অবস্থায়। উনি না, ওনার ফ্যামিলি মেম্বার, ওনার ফাদার টাদার সহ ওনার যে ফ্যামিলি মেম্বার আছেন এবং এলাকার লোকজন এটাকে এস্টাবলিশ করে ফেলছে। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে, ওকে ফাইন, ওনারা যেহেতু এনসিপি গঠন করেছে আমরা তো ওয়েলকাম জানিয়েছি, আমরা সবাই ওয়েলকাম জানিয়েছি। মানুষের আপনি দেখবেন মানুষের প্রত্যাশা কিন্তু এনসিপি নিয়ে একটা হাইপে ছিল, যে হাইপটা ছিল এই হাইপটা তাদেরকে ধরে রাখা উচিত ছিল। এই যে ছোটখাটো বিষয়ে যদি বিতর্কে জড়ায় তাহলে হয় কি, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে আপনি ধরেন মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই, আপনি যেভাবেই দেখেন না কেন বিএনপি আসলে কম্পিটিট করা খুব টাফ। তো এখানে বিএনপিকে বিরাগ বজন করে বা বিএনপিকে বাইরে রেখে বা বিএনপির সাথে বিরোধ করে খুব একটা সুবিধা করা যাবে বলে আপাতত দৃষ্টি মনে হচ্ছে না, বরঞ্চ তাদেরকে আস্থায় রেখে, কারণ বিএনপি কিন্তু স্পেস দিছিল, বিএনপিও কিন্তু ওয়েলকাম করছে যে আমাদের, আপনি দেখবেন তাদের যে দলীয় আত্মপ্রকাশ, তাদের দলটা যে আত্মপ্রকাশ করলো, বিএনপির প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল। তার মানে আমাদেরও কিন্তু একটা, আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ জনগণ বা আমরা যারা সাংবাদিকতায় আছি, আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের সবকিছুর বাইরে গিয়ে একটা নতুন যদি ধারা তৈরি হয়, মানুষের একটা আস্থা জায়গা তৈরি হয়, এটা ভালো। আর জনাব তারেক রহমানও তো বারবার বলেছেন যে ঐক্যের সরকার করা হবে, সবাইকে সাথে নিয়ে। তারেক রহমান যে জিনিসটা বলেছে যে জাতীয় সরকার, উনি বলেছে যে আমরা যদি জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় আফটার ইলেকশন আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার করব। এটা দেখি খুবই ভালো একটা এটা গুড সাইন। এবং তারেক রহমান আপনি দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা কিন্তু খুবই পজিটিভ এবং এখনো পর্যন্ত পজিটিভ, এবং এটা থাকবে, কারণ 10-15 বছরে ওনার যে ম্যাচুরিটি লেভেল তৈরি হয়েছে এটা অনস্বীকার্য। উনি এখন সাধারণ মানুষের পালসের সাথে মিশে গেছেন। তো ওনাকে বিতর্ক করা বা ওনার দলের ইশাককে বিতর্কিত করা, ইশাক কিন্তু খুবই, আমি ব্যক্তিগতভাবে চিনি, সে কর্মী বান্ধব এবং তার কোনো খারাপ রেকর্ড এই সাম্প্রতিককালে 15-16 বছর হয়েছে কেউ বলতে পারবেন না। সুতরাং এবং রাজনৈতিক পরিবারের ছেলে, তার ব্লাডে সাদেক হোসেন কোকা রক্ত। তো এইরকম একটা ছেলেকে যদি আমরা নিরুৎসাহিত করি, তাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলি, তাহলে এটা আমাদের রাজনীতির জন্য একটা মানে খুবই নেগেটিভ একটা বিষয়। এটা করা উচিত না, তাকে উৎসাহিত করা উচিত। এটি আসলে যদি আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কখনোই আশা করি না এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, আমরা পজিটিভ দিকগুলোকেই চাই। আরও এর পাশাপাশি কিন্তু বেশ কিছুদিন যাবতই গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা শহরের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়েছে কিছু আন্দোলন সংগ্রামের কারণে। এটি তো একটি ছিলই, এর পাশাপাশি সাধারণ মানুষ যে সেবা নেয়, যেটি এনবিআর যখন 2 ভাগ করা হলো, তারা বিভিন্ন স্থলবন্দরগুলো সহ রাজধানী ঢাকায় যে তাদের কেন্দ্রীয় অফিস, সেখানেও তারা কলম বিরতি পালন করলো। এই যে শেষ পর্যন্ত আবার সরকার কিন্তু আগের জায়গাতে এলো, তারা সেই তাদের যে ঘোষণা দিয়েছিল সেটিকে প্রত্যাহার করে নিল। কেন এরকম হচ্ছে? এই যে কিছু শুনছি যে এনবিআরকে নিয়ে এই যে ভাগ করা, এটি নিয়ে যারা পরামর্শ দিয়েছিলেন বা সংস্কার রিফর্ম কমিশন থেকে যে ধরনের আলোচনা এসেছিল,
সেটি আসলে কারা করছে, কেন এটা নিয়ে মানে ভেতরে কি আসলে সরকারের যে সংস্থাগুলো, শুধু এনবিআর নয়, সবগুলোর ভিতরেই কি এরকম একটু অগোছালো ভাব তৈরি হয়েছে? সংস্কার, ধরুন সংস্কার যে শব্দটা, আপনি ধরেন সংস্কার শব্দটাকে আসলে কিন্তু আমরা বিতর্কিত, সংস্কার শব্দটাকে নিয়ে আমরা এখন খুব সমস্যায় পড়ে গেছি। আমরা আসলে সংস্কার বলতে কি বুঝি এটাই কিন্তু আসলে আমরা ভুলে যাচ্ছি। কিরকম সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আজকে যা আছে কালকে এটা থাকবে এটা হইতে পারে না, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ স্বাভাবিক হবে। এটি। আজকে আমার বয়স যদি ধরেন 50 হয়, কালকে 50 বছর একদিন হবে। তো এই যে চেঞ্জটা তো আসবে, চেঞ্জ মানে তো সংস্কার। আপনি ধরেন এই সরকারের যে সংস্কারের যে কমিটমেন্টগুলো ছিল, এই মূল যে কমিটমেন্টগুলো যদি ঠিক থাকতো, আপনি মূল জায়গা রেখে যদি আপনি মানে উপশাখাগুলিতে হাত দেন, তাহলে তো অনেক বড় প্রক্রিয়া। এটা তো আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা একটা খণ্ডকালীন একটা গভর্নমেন্ট কিন্তু এটা শেষ করতে পারবে না। তো এটার কিন্তু প্রতিফলন এই বিষয়গুলো। ধরুন আপনি এনবিআর একটা ভাগ করবেন, যদি ভালো হয় করেন, ভাগ করেন, কিন্তু এটার জন্য যে প্রক্রিয়াটা ছিল, আমি নিজেও সংবাদকর্মী হিসেবে জানতাম না, ভাগ করার 15 দিন আগে জানতাম না আসলে এনবিআর ভাগ হচ্ছে। তাহলে কারা জানতো? আপনি জানতেন কিনা আমি জানি না, আমি জানতাম না, ঠিক আছে। প্রজ্ঞাপন মানে ভাগ হওয়ার 4-5 দিন আগে যখন আলোচনা হইলো, আন্দোলন হুমকিতে হইলো, তখন আমরা জানতে পারলাম। তখন আমরা জানতে পারলাম স্টেক হোল্ডার যারা থাকে তারা এরকম একটা বড় সেক্টর, এনবিআর তো আমাদের মূল রাজস্ব আহরণের মূল জায়গা। রাজস্ব। তো এখানে এই জায়গাতে নিয়ে তো মানে হালকা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আমি যেটা বলতেছিলাম যে মৌলিক জায়গাগুলিতে হাত না দিয়ে আপনি এই যে আশেপাশে হাত দেওয়া, এগুলা করিডোর, এটা সেটা, এগুলো অনেক বড় বিষয়। এগুলো একদম পাবলিক সেন্টিমেন্টের বিষয়। 18 কোটি মানুষের পালসের জায়গা, তো 18 কোটি মানুষের পালসের জায়গাগুলিতে তো এখন হাত দেওয়ার সময় না। বিপ্লবী বা অন্তর্বর্তী না, সরকার তো এটা এগুলো কাজও দায়িত্ব না। পায় না। আপনি ধরেন বিচার বিভাগ, শাসন বিভাগ, তারপরে আইন বিভাগ, এই যে মূল যে স্টেকগুলি আছে, এই স্টেকগুলি তো ঠিক হয় না এখনো। তো এগুলি স্টেক ঠিক না করে আপনি বিচার ব্যবস্থাকে আপনি ঢেলে না সাজিয়ে, আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসগুলো আছে এগুলোকে না সাজিয়ে আপনি পুলিশের পুলিশের সংস্কার কি দুরবস্থা। আপনি থানায় গেলে মানুষ এখনো সেটা সেবা ঠিক পাচ্ছে না। হয়নি। আপনি ধরেন এই যে পুলিশ মুখ করছে না, তারা তাদের মোরালিটি ভেঙে গেছে। তাদের মোরালিটিকে তৈরি করার বাদ দিয়ে আপনি আমি এটাই বলতেছিলাম, এই জায়গাগুলিতে কাজ করা দরকার সবার আগে। আপনি মানুষ যেটা ফার্স্ট সেবা পায়, পুলিশটা আমাদের, আইনটা আমাদের খুবই মানে আদালত, পুলিশ, এরা আমাদের খুবই কাছাকাছি থাকে। এইটা আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। আর আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে আন্দোলন, এটা ঠিক। এই সরকার আসার পরে প্রায় বোধহয় কয়েকশো আন্দোলনের কর্মসূচি হয়েছে বিভিন্ন দাবিতে। আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, তাই বলে কি এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে সব আলোচনা কিছু থাকবে না বাকি? পরবর্তী নির্বাচিত সরকার এসে তাহলে কাজটা করবে, সবকিছু যদি এরা করে ফেলে। এবং এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি কিন্তু তারা করছে। তাদের যখন এটা করা হলো, তাদের যে প্রজ্ঞাপন ছিল সেটিকে বাতিল করা হলো, এখন তারা নতুন দাবি করছে এনবিআর চেয়ারম্যানকে বৃহস্পতিবারের মধ্যে। আমি সেটাই বললাম যে এই যে দাবি দেওয়ার যে শাখা প্রশাখা মিলতেছে, এইটা না খেলে আপনি নাচ দেখেন। আপনি ওই যে আমি ওই দিন দেখলাম যে প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্য সহকারীরা আছে, এরাও আন্দোলনে চলে আসছে। এরকম প্রথমে গেল আপনার আনসাররা। এই যে একের পর এক আন্দোলন। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, সব জায়গায় যে এই 15-16 বছরে তো অনেক গার্বেজ জমা হয়েছে, এগুলোকে তো চাইলে একবারে শেষ করে ফেলা সম্ভব না। ধীরে ধীরে করতে হবে, চলমান প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। কিন্তু হঠাৎ করে যদি প্রেশার দেওয়া হয়, এরা মানুষ কয়জন, 10-15 জন মানুষ মিলে কিন্তু এত বড় একটা, এদেরও তো সীমাবদ্ধ হচ্ছে। এবং এরা ম্যাক্সিমাম, আরেকটা জিনিস আছে, যারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমাদের আলু বাতাসের সাথে অ্যাডজাস্টেড না। এইটা তো আসলে অভিজ্ঞতা নয়, আর মানুষের পালস বুঝে না। তো ওনারা মৌলিক যে জায়গাগুলি, যেগুলি মোটা দাগে, এই জায়গাগুলিতে আমরা খুব আশাবাদী। রিয়াজ ভাই আছেন মূল সংস্কারের যে জায়গাটায়, তো আমরা খুব আশাবাদী যে এরা এই জায়গাগুলিতে খুবই ভালো করবে। এই জন্য তো তাদেরকে বসানো। তো ওই জায়গাগুলি বাদ দিয়ে যদি শাখা প্রশাখা বিস্তার করে, তাহলে আসলে এটা মানে একসময় বুমেরাং হয়ে যাবে। দেখা গেল কোনোটাই হইলো না, এটা হইলো না, ওইটা হইলো না। তো আমার মনে হয় যে একটা নির্বাচিত সরকার উপহার দেওয়ার জন্য একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটা আইনের শাসন এবং একটা স্বাধীন বিচার ব্যবস্থা, এই কয়েকটা জায়গা ঠিক করে দিয়ে যদি একটা সুষ্ঠু ইলেকশন দেওয়া হয়, নির্বাচিত সরকার এসে আপনি ধরেন পরবর্তী যে দাবি দেওয়াগুলি একে আয়ের সাথে সংগতি রাখতে হবে। প্রতিটা আন্দোলন কিন্তু আইবিআর হিসাবের সাথে সংগতিপূর্ণ, রিলেটেড। কারণ আপনি নার্সের চাকরি স্থায়ী করবেন, স্বাস্থ্য সহকারীদের চাকরি স্থায়ী করবেন, তাদের তো টাকা লাগবে। প্রতি জায়গায় কিন্তু এইগুলো মানি ম্যাটার, শিক্ষকদের যে ইনকাম ম্যাটার। তো এইটা তো আপনার ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সুদূর প্রসারী ইনভেস্টমেন্ট নাই। আপনি দেখেন ইনভেস্টমেন্টের ডাকডুল পেটানো হচ্ছে, কোথায় ইনভেস্টমেন্ট কোথায়? এইবারে আপনার ইনভেস্টমেন্ট সামিট হলো, আপনার গত বছরের তুলনায় আপনি এবার অনেক কিছু 3,000 কোটি টাকা। আর কই হচ্ছে যে আপনার মানে গত বছর হচ্ছে বোধহয় প্রায়
10 গুণ 15 গুণ কম হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আমরা ভালো কিছু নেব, অবশ্যই নেব, কিন্তু আমাদের মৌলিক যে জায়গাটা আছে, আপনার ইনভেস্টররা আমার সাথে অনেক ইনভেস্টরের যোগাযোগ আছে, আচ্ছা, দে আর কিন্তু সামনে সাথে সাথেই তো আর ইনভেস্ট আসবে না, একটু প্রক্রিয়াতে সময় তো লাগবে। না, ইনভেস্টর যোগাযোগ আছে, তারা পরিবেশ চায়। এই যদি আন্দোলন থাকে, এরা নির্বাচিত একটা সরকার আসলে এরা মনে করে ধরে নেয় যে 5-5টা বছর এরা একটা নির্বিঘ্নে পরিবেশ পাবে এবং এরা তাদের কাজগুলি করতে পারবে, স্থিতিশীল একটা পরিবেশ। এবং এটা পৃথিবীর সব জায়গাতে আপনি যখন নির্বাচিত সরকার, মানে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোন সরকার যদি না থাকে, তাহলে ইনভেস্টমেন্ট এখানে স্বাভাবিক হয় না। এটাই স্বাভাবিক, কারণ তারা তো অল্প দিনের জন্য আসছে, সবাই জানে এটি। এবং আরেকটি আন্দোলনও আপনার একটু গোচরে দিতে চাই, যেটি সচিবালয়, আমাদের সবচেয়ে ইয়ের জায়গা, মানে হার্ট বলে বাংলাদেশের, সেখানে কিন্তু আন্দোলন গত কয়েকদিন যাবত, আজকেও আন্দোলন হচ্ছে সেখানে। যে সরকারি চাকরির যে অধ্যাদেশ, সেটি নিয়ে তারা বলছে যে এটি কালাকানুন, এটিকে বলছে সংবিধানের সাথে যায় না বা সাংঘর্ষিক। আপনার কাছে কি মনে হয় আসলে এই কর্মচারী যে আন্দোলন করছে, কোন কোন বিষয়গুলো নিয়ে তারা আসলে, তাদের অভিযোগটা কোথায়? তাদের আমি যেটা দেখলাম প্রজ্ঞাপনে, যেটা আমি পেয়েছি, এখানে আমার একটা জায়গাতে আমার খুব মৌলিক অধিকার পরিপন্থী মনে হয়েছে। মৌলিক অধিকারটা কিরকম, ধরেন এই যে আন্দোলন করে, মানে ধরেন একটা ধরেন দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের একটা আন্দোলন, তাহলে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী মানে সব ডিপার্টমেন্টের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী। এখন একজনের ডাকে আরেকজন যেতে পারবে না, গেলে এটা পানিশেবল অফেন্স। তো পানিশেবল অফেন্স হলে কি, ছাত্র চাকরি চলে যায়, সে তার সাসপেন্ড হয়ে যায়। কয়েকটা অপশন রাখছে, সাসপেন্ড হবে, চাকরি চলে যাবে, মানে কয়েকটা ইয়ে রাখছে। তো এটা আসলে একেবারে মানে মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। আমার অধিকার নিয়ে আমি কথা বলবো না, আমি সরকারি কর্মকর্তা কর্মচারী হতে পারি, কিন্তু আমার তো একটা সাংবিধানিক অধিকার আছে, আমার রাইটস নিয়ে আমার কথা বলার রাইটস আছে। হ্যাঁ, মানা না মানা এটা হচ্ছে যৌক্তিকভাবে আমাকে বোঝাইতে হবে, বা স্কোপ থাকলে মানতে হবে। এই জায়গাতে বোধহয় ওরা হাত দিয়েছে। আমি সংযুক্ত পরিষদ, যেটা সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটার ব্যাপারে বলছি। তো ওরা যে করতেছে ওদেরটা ঠিক আছে, কিন্তু আবার পুরোপুরি ঠিক নাই। এরা কিন্তু অনেকাংশে আবার বাড়াবাড়িও করে, যেটা আমরা আবার দেখছি যে এই যে আন্দোলন একের পরে এক আন্দোলন হচ্ছে, তো এটা বাড়াবাড়ির পর্যায়ে যায়। কিন্তু এটা ব্যালেন্স করার দরকার ছিল, মৌলিক অধিকারটা বাদ দিয়ে যে আসলে আন্দোলন করতে হবে, কতটুকু করতে পারবে, এটা একটা আপনার একদম রেখা টেনে তারপর আইনটা করা হতে ছিল। এবং করতে পারবে না, এটা কিন্তু আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। অ্যাজ এ বাংলাদেশের কনস্টিটিউশন নাগরিক, আমি যখন চাকরি করি, ব্যবসা করি, যাই করি না কারণ আমার তো একটা মৌলিক অধিকার, মৌলিক অধিকারে আপনার হাত দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার ধারণা এটা হাইকোর্টে রিট করলে এটা অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন এই আন্দোলন, সচিবালয়ের আন্দোলনে আবার হাসনাত আব্দুল্লাহ বলছে যে যদি সচিবালয় এইভাবে আন্দোলন করা হয়, সাধারণ জনগণ নিয়ে সেটাকে প্রতিহত করা হবে। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? সচিবালয়ের একটা সরকারি কর্মচারীদের আন্দোলন, সেখানে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্য যে সেটাকে প্রতিহত করবে সচিবালয়ে গিয়ে, আসলে কোথায় যাচ্ছে রাজনৈতিক রাজনীতি? তো আসলে হয়েছে কি, এটা ওই যে আমি আপনার বললাম না, এনসিপি তো একটা পলিটিক্যাল পার্টি, আমরা কাউন্ট করতে হবে। হাসনাত আব্দুল্লাহ তো একসময় ছিল ছাত্র জনতার প্রতিনিধি, এখন সে একটা পার্টির মুখপত্র মানে ধরেন সে মুখ্য সমন্বয়ক বোধহয় একটা একটা দক্ষিণাঞ্চলে। তো এখন যখন সে ওই জায়গায় ছিল, তখন ছিল একটা বিষয়, এখন একটা বিষয়। আপনি দেখবেন যে নির্বাচন কমিশনের কার্যালয়ে যখন তারা ঘেরাও করতে যায় এনসিপি, আপনি উপস্থিতি তো আপনি দেখেছেন, মিডিয়া প্রচার করেছে, এর আগেও তাদের সমাবেশে করেছে। এখন দেখেছি মানুষের পালস বুঝতে হবে, মানুষ কি চায়। তা আমার বিশ্বাস যে 5ই আগস্টে যে ঘটনাটা ছিল, এই ঘটনাটা যদি আমরা সুফলটা না নিতে পারি, আমাদের বড় দুর্ভাগ্য। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এতগুলি প্রাণ বিনিময়ে, আমাদের প্রাণের বিনিময়ে আমাদের যে নতুন নবযাত্রা শুরু হয়েছে, এই নবযাত্রা যদি আমরা সুফলটা ঘরে না তুলতে পারি, তাহলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। কারণ আর কেউ আন্দোলন, আপনি দেখবেন যে এই 15-16 বছর কেন লেগে গেল আন্দোলনে মানুষ সম্পৃক্ত হতে চায় নাই। মানুষ মনে করেছে যে এই আন্দোলনের ফলে বিএনপি ক্ষমতায় আসবে, যদি আওয়ামী লীগে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ যায় তাহলে অন্য দল ক্ষমতায় আসবে। তো আসলে তো একই জিনিস করবে হয়তো। এই যে মানুষের মধ্যে কনফিউশন ছিল, এই কনফিউশন ধারাটা ভেঙে মানুষ কিন্তু এই সকলে মিলে একটা আস্থার জায়গায় আসছিল যে না, আমরা একটা ভালো কিছু করতে চাই, এই দেশটা নতুন বই করতে চাই। সেই কারণে সবাই রাস্তায় নেমে এসেছিল। আপনি দেখেন জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে, মানে জুলাই 22, 23, 24, 25, আস্তে আস্তে মানুষ ইনভলভমেন্ট বেড়েছে এবং সাধারণ মানুষ। এটা যদি কেউ বলে, কোনো ব্যক্তি যদি বলে যে এটা একক আন্দোলন, না, আমরা তো মাঠে কাজ করেছি, আমরা দেখেছি। এইখানে সর্বস্তরের মানুষের একেবারে ছিল। তো এই মানুষগুলি গেল কোথায়? এই মানুষগুলিকে এখন তাদের সাথে নাই কেন? নাই একটাই কারণ যে ওনারা এখনো মানুষের পালসটা বুঝতে পারতেছে না, মানুষ কি চায়। তো আমার কথা হচ্ছে যে তাদের জন্য শুভকামনা থাকলো। মৌলিক বিষয় আসতে হবে, এনসিপি কি চায়, এনসিপিকে ক্লিয়ার করতে হবে যে হোয়াট দে ওয়ান্ট, তারা কি চায়, দেশের জন্য কি করতে পারবে। মৌলিক জায়গায় থাকতে হবে। খামাখাই একটু সচিবালয়ে বক্তৃতা দেওয়া, অমুক মোড়ে বক্তৃতা দেওয়া, বক্তৃতা এক জিনিস,
প্র্যাকটিক্যাল ফিল্ড আগ্নেশে না 18 কোটি মানুষ এখানে কিন্তু 2 লাখ 5 লাখের বিষয় না। 18 কোটি মানুষ জাগলেই বাংলাদেশ জাগবে, একজন দুজন দিয়ে হবে না। এই যে মানুষের আকাঙ্ক্ষার জায়গা, 5 তারিখের পরে একটি সরকার হলো, সেই সরকার তো আসলে বিশেষ করে যারা ফ্রন্ট লাইনে ছিলেন এই আন্দোলনের শিক্ষার্থী, তাদের পছন্দ অনুযায়ী সেই সরকারটি হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হলো। তো তাদের তখন সেই সময় একটি কথা ছিল যে তারা দেশে একটি সংস্কার করবে, ন্যূনতম সংস্কার যেটি দরকার, আর যাদের বিরুদ্ধে অভিযোগ গণহত্যার, তাদের যতটুকু বিচার করা সম্ভব আইন অনুযায়ী, যেহেতু ট্রাইব্যুনাল হয়েছে আন্তর্জাতিক, সেখানে বিচার হবে, বিচার কার্য শুরু হবে, চাক্ষুষ মানুষ দেখবে, এবং একটি নির্বাচন। আপনি একটু আগেও যেটি বলছিলেন যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল যারা মানুষের ম্যান্ডেট নিয়ে, কারণ এই 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে যে একটা রাজনৈতিক দল আসবে সেটি আসতে পারেনি, ফ্যাসিস্টের দোসররা বসেছিল। তো এই অবস্থায় যখন 6-7 মাস 8 মাস কেটে গেল, এরপরে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন হতে থাকলো। যারা একসাথে আন্দোলন করেছে, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি এখনকার যারা, এরাই তো ছিল আন্দোলনে, এদের সাথে সাধারণ মানুষ ছিল। তাহলে এদের মধ্যে এমন কি হলো যে আজকে তারা একে অপরের সাথে একটু দূরত্বটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে? এটি দূর থেকে হোক আর কাছ থেকে হোক আমরা দেখতে পারছি বা বুঝতে পারছি যে তাদের মধ্যে সম্পর্কটা সেই আগের জায়গায় নেই। কেন এই জায়গাটা তৈরি হলো? আমি যদি এটা আনসার দিয়ে হচ্ছে যে ধরেন এখন আসলে একটা রাষ্ট্রের দুইটা পক্ষ থাকে, একটা সরকারি পক্ষ, একটা বিরোধী পক্ষ। এখন আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যদি ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনায় আসে, ধরে নিলাম আমরা তারা আসছে, তাদের কি প্রতিপক্ষ কে হবে, বিরোধী দল কে হবে, এই জায়গাটা একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে। কম্পিটিশনটা আসলে ওই জায়গায় তৈরি হয়েছে আমার যেটা ধারণা। এখন এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে মাঝখানে কিন্তু এক এক সময় এক একটা এটা কিন্তু ফেস আসতেছে। একবার মনে হচ্ছে যে এনসিপি জামাত খুবই দ্বন্দ্বে আছে, আবার সবাই মিলে আবার বিএনপির সাথে দ্বন্দ্বে আছে। তো আমার ধারণা যে এখানে দ্বিতীয় স্থান নির্ধারণের যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াতে রাজনীতি এখনো ঘুরপাক খাচ্ছে। এটা অস্বীকার করতে পারে অনেকে, কিন্তু আমি এটা আমার যতটুকু মানে আমার মেধা প্রজ্ঞা অতটুকু দিয়ে আমি বুঝতে পারছি যে এটা মূলত বিরোধী দল কে হবে ওই জায়গাটাই এখন মেশিনটা কাজ করতেছে, যে কিভাবে হবে, কে হবে, এটা নিয়ে কাজ করছে। আপনি যেভাবে দেখেন না, যদি আওয়ামী লীগ না থাকে নির্বাচনে, আওয়ামী লীগ তো এখন নেই, ধরুন আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব জায়গায় 300 আসন যদি বলেন, 300 আসনে কিন্তু তাদের উইন করার মতো ভোট আছে, দুই একটা বাদ দিলে এক্সেপশনাল অবস্থান আছে। তো এখন যদি জাতীয়তাবাদী দলের ভোট কাটতে গেলে তাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে এমন কিছু করতে হবে যারা তাদের ভোটগুলি কমে যায়, কবে যে টানতে পারবে সে হবে বিরোধী দল, ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ। ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ হচ্ছে যে জামাত সেটা দাবি করে তারা পারবে, এনসিপিও দাবি করে, যেহেতু এরা 5 আগস্টের পরে ছাত্র জনতার একটা ম্যান্ডেট নিয়ে মনে করে যে তারা এসেছে, তারা দাবি করে। তো এই বিরোধী দলের যে জায়গাটা, এই জায়গাটা পাকাপোক্ত করার জন্য আমার মনে হয় যে এখনকার যে অঙ্কগুলো চলতেছে। আর আরেকটা বিষয় আমরা প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল, আমি নিজেও, আমি যদিও আমি একটা পক্ষ, প্রত্যেকে তো কেউ না কেউ একটা পক্ষ সমর্থন করে, আমার একটা প্রত্যাশা ছিল যে ছাত্র জনতার যে ঐক্যটা হয়েছে, এনসিপির যে দলটা আসতেছে, হয়তো এটা সাধারণ মানুষের পালস বুঝবে এবং পালস অনুযায়ী কথা বলবে এবং একটা জায়গায় যাবে, একটা অবস্থান তৈরি করতে দরকারও ছিল। তাই কারণ হচ্ছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি করতে করতে আমরা কিন্তু নিজেরাও ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। আমরাও চাই যে একটা তৃতীয় পক্ষ থাকুক, চাপ সৃষ্টি করা হোক আর দেশ চালানো হোক, একটা তৃতীয় পক্ষ থাকুক। তৃতীয় পক্ষ থাকলে সুবিধা হচ্ছে যে ওরা অ্যাক্ট করবে প্রপারলি, যে যারা ক্ষমতায় যাবে তারা প্রপারলি অ্যাক্ট করবে, কারণ তাদের সামনে একটা পাবলিক সামনে একটা অপশন থাকবে যে যদি আমরা এদিক সেদিক করি তাহলে কিন্তু করতে পারবে না। তো ওইটা ব্যালেন্স করার জন্য একটা পক্ষ দরকার। তো আমার মনে হয় এই জায়গায় এনসিপি খুব একটা আশাবাদী হওয়ার মতো কিছু একটা করছে না। আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন, 54 বছরে এরকম ধরেন কিংস পার্টি, আমি যদি বলি এনসিপিকে যদি আমি কিংস পার্টি বলি, আমি বলতেই পারি, বিকজ তাদের যে সঙ্গীরা এরা সরকারে আছে, এরা আবার দলীয় আছে, তো আমি বলতেই পারি, আমি ধরে নিলাম এরা কিংস পার্টি। তো কিংস পার্টির ইতিহাস কিন্তু খুব একটা সুবিধাজনক না। যেগুলি হয়েছে সবগুলি হয়েছে, সবগুলোই পরিণত খুব ভয়াবহ। তো এরা যদি কিংস পার্টি না হয়ে যদি মানুষের মধ্য থেকে হয়তো একটা দল হয়ে আসতো, হয়তো এটা বিকশিত হইতো বেশি। তো এবারে যে বিরোধটা, আমি মনে করি যে ত্রিপাক্ষিক যে বিরোধটা, কে হবে বিরোধী দল, এটা হচ্ছে মূল বিষয়। কারণ সরকারি দলে আসলে আপনি যেভাবে দেখেন না কেন, আপনি সচেতন মানুষ, আমিও সচেতন মানুষ, যারা দেখছে তারা সবাই সচেতন, তারা জানে যে
300 আসনে একমাত্র দল আওয়ামী লীগের বাইরে বিএনপি একমাত্র দল যারা কিনা 300 আসনে উইন করার মতো ক্যান্ডিডেটও আছে, ভোটও আছে। কিন্তু বিএনপির কি সেই অবস্থান 5 তারিখের পরে যেমন ছিল, 8 মাস পর? অনেকেই বলতো, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বা যারা রাজনীতি নিয়ে কথা বলেন বা গবেষণা করেন, তারা যেটি বলছিলেন যে সময়ের সাথে সাথে বিএনপি যে কার্যক্রম বা বিভিন্ন জায়গায় তাদের চাঁদাবাজি, সব অন্তর্দ্বন্দ্ব, এবং আপনি নিশ্চয়ই জানেন যে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত এই 7-8-9 মাসে তাদের অন্তর্দ্বন্দ্বে 50 জনেরও বেশি নেতাকর্মী নিহত হয়েছে। গতকালকেও রাজধানীর বাড্ডাতে একটা গুলি করে যুদ্ধ সম্পদ বাড্ডা থানা, মানে আমরা সেই ভিডিও BNP ফুটেজ দেখেছি কিভাবে সম্ভব যে গুলি করে তাকে মেরে ফেলা হলো। তো এই পরিস্থিতিতে তারেক রহমান সাহেব তো ব্যাপকভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করছেন। তার দিক থেকে সে ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে বিএনপির অবস্থান ভালো রাখতে, যেহেতু তাদের বিপক্ষের জামায়াত ইসলামিক, আবার কিন্তু তারা কিন্তু চুপচাপ, তারা কোনো চাঁদাবাজি করছে না, তারা বলতেছে আমরা কোনো খারাপ কিছুতে নেই, তারা শুধু তাদের রাজনীতিটুকুই করে যাচ্ছে, এবং তারা বলছে যে সংস্কার হোক, বিচার হোক, নির্বাচন পরে দিলেও সমস্যা নেই, তাদের যে কথার ধরন। তো কি মনে হয় যে এই বিএনপির সেই অবস্থান থাকবে কিনা? আমি মোটা দাগে যদি বলি, মোটা দাগে বললে ধরেন যে বিষয়গুলো আপনি বলেছেন এটা সত্য যে বিএনপির কিছু কিছু ঘটনা ঘটছে। আপনি ধরেন আপনাকে ফোকাস করতে হবে যে আসলে নেতৃত্বে কে আছে, লিডার কে আছে, লিডার কি করছেন। আপনি কর্মী ধরেন অনেক বড় দল, লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী। তো এই কর্মী সমর্থকের মধ্যে ধরেন প্রত্যন্ত অঞ্চলে নানান বিরোধ থাকতে পারে। আপনি সবগুলো বিরোধ যে দলীয় তা না কিন্তু পারিবারিক বিরোধগুলো এখন দলীয় সাইনবোর্ডে চলে আসছে, সম্পদের নিয়ে বিরোধ এটা দলীয় সাইনবোর্ডে চলে আসছে, কারণ যেহেতু ব্যক্তিগুলো দল করে। তো এই জন্য আসলে এতদিন যারা 17 বছর নির্যাতিত হয়েছে তারাও তো, আমি বলি ধরেন আপনার জমির আইল নিয়ে সমস্যা, দোকান ভাড়া নিয়ে সমস্যা, বাড়ি ভাড়া নিয়ে সমস্যা, পারিবারিক বৈষম্য, এগুলি কিন্তু এখন দলীয় ব্যানারে চলে আসছে। এই কারণে যেহেতু এই লোকগুলো দল করতো, তো আমার মনে হয় সবগুলি রাজনৈতিক। এখন ব্যক্তি ধরেন এই দলটাই বড়, এখন আপনি কি করবেন বলেন, দলটাই বড়, এত এত কর্মী সমর্থক যে ধরেন কেউ না কেউ কোনো না কোনো পদে আছেন। পদে থাকলে হয় কি, যখন সে মারা যায় তখন তো বলতে হয় যে বিএনপির অমুক কর্মী মারা গেছে, অমুক কর্মী আঘাত করেছে। এটা বলতে গিয়ে কিন্তু দলটা স্বার্থ কিন্তু দলের না। তারেক রহমান কি কখনো বলেছে যে তুমি চাঁদাবাজি করো, বা ম্যাডাম জিয়া কি বলেছে, বা স্ট্যান্ডিং কমিটি মেম্বার বা দায়িত্বশীল কেউ কি বলেছে চাঁদাবাজি করো, বা কেউ কি বলেছে? এটা কিন্তু ধরেন একটা বাজার, যদি আমি এক্সাম্পল দিই, ধরেন গ্রামের একটা বাজার টেন্ডার হয়েছে, লিজ দিবে 1 বছরের জন্য। তো এই লিজটা তো কেউ না কেউ নিবে। তো এখন যে ওইখানে যারা প্রভাবশালী আছে বা আপনার পয়সার মালিক আছে, এটা তো টাকা লাগবে নিতে, সেই টেন্ডারটা করলো, 2-3 পক্ষ হয়ে গেল, টেন্ডার করলো। তো একটা পক্ষ পেলো, এটাও বিএনপি, যে পেলো না সেও বিএনপি, মারামারি করলো, একটা হতাহতের ঘটনা ঘটলো, কিন্তু নামটা কিন্তু বিএনপির হলো। এই জায়গায় কিন্তু মানুষ মিসইন্টারপ্রেট করে হয়েছে কি, আপনি ধরেন আপনি দেখবেন যে দল কি করছে, দলের কর্মসূচি কি, দল কি এটাকে সাপোর্ট করছে কিনা। দল কিন্তু শোনা মাত্রই কিন্তু তারেক রহমান আমাদের চেয়ারপারসন বলছেন যে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন যে সাথে সাথে অ্যাকশন হচ্ছে। কিন্তু এরকম আপনি মানে কয়েক হাজার উদাহরণ আমি বলতে পারবো আপনাকে। তো সুতরাং আপনি দেখবেন হচ্ছে দল এই জায়গায় ঠিক আছে কিনা। আপনি যদি ব্যক্তিকে যদি গুলাই ফেলেন, আমাদের মিডিয়াগুলি আসলে এটা ওয়ান কাইন্ড অফ ট্রায়াল চলছে। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন ট্রায়ালের মতো করে চলছে, কারণ সোশ্যাল অ্যাক্টিভিস্ট এনটি বিএনপি একটু বেশি। আমি নিয়ন্ত্রণ করাও তো সম্ভব না। এটা সোশ্যাল মিডিয়াটা নিয়ন্ত্রণ করা মানুষের মানে এটা নিয়ন্ত্রণ করার কোনো সুযোগও নেই। তো আমি যে যুক্তিটা বললাম, আমার মনে হয় যে আমি যতটুকু স্টাডি করেছি যে ঘটনাগুলি, 2-1টা বিচ্ছিন্ন পদ নেওয়া, মানে দলের কোন দলটা হবে পদ নেওয়া, যে আমি বড় নেতা হইতে পারলাম কিনা দলীয় যদি হয় আদর্শ দিক দিয়ে। কিন্তু যখন ব্যক্তি আমার বাড়ির জমি 1 ফিট দখল করে ফেললো, কেউ এটা প্রোটেক্ট করতে গিয়ে একজন মারা গেল, এটা বিএনপি কর্মী, এটা আওয়ামী লীগ কর্মী, দেখা গেলো যে আওয়ামী লীগ কর্মী বিএনপি কর্মীকে মেরে ফেলেছে, বা আওয়ামী লীগ নেতা বিএনপি নেতাকে মেরে ফেলেছে। এই যে বিষয়গুলা, এই দলাদলির বাইরে খুব একটা যে একেবারে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স কোন ঘটনা ঘটছে আমার মনে হয় না। আপনি খোঁজ নিলে দেখতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু প্রোহিবিটেড, স্ট্রংলি প্রোহিবিটেড বাই চেয়ারপারসন। এটি আমরা দেখেছি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন এই বিষয়গুলোতে খুবই শক্তভাবে তিনি এটি হ্যান্ডেল করছেন। এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে যে তারেক রহমান আসলে এখন যে পরিস্থিতি, বিএনপির যে অবস্থান, সামনে ইলেকশন, তারেক রহমান দেশে ফিরবেন কিনা বা কবে ফিরবেন। যেহেতু বেগম খালেদা যে চিকিৎসা শেষে ফিরলেন, তারেক রহমান সাহেবের স্ত্রীও ফিরলেন এতদিন পর, তারেক রহমান ফিরলেন, সেটি একটি প্রশ্ন রয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে আপনি নিশ্চয়ই জানেন যে শনিবার রাতে
প্রধান উপদেষ্টার সাথে তিনটি রাজনৈতিক দলের, যে তিনটি রাজনৈতিক দল নিয়ে আমরা আলোচনা করছি, আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, এবং বৈঠক শেষে তারা তিনটি দলই কিন্তু আপনি জানেন কি কি বলেছে তারা, এবং প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তারাও কিন্তু কথা বলেছেন। যে সময়টাতে যে বিষয়গুলো নিয়ে আসলে উৎকণ্ঠা নিয়ে এই আলোচনাগুলো হলো, আর আলোচনার পরে আসলে কি হবে, কতটুকু সমাধান হতে পারে বলে মনে করেন আপনি? একটা জিনিস কিন্তু সত্য যে আমরা যে সিচুয়েশনে আছি, আমাদের একজন একজন ইয়ে দরকার, মানে একটা মানুষ দরকার, একটা যাকে আমরা সবাই ভরসা করতে পারি। ওই ভরসা জায়গাটা কিন্তু আমরা এখনো ইউনূস সাহেবের প্রতি আসছে মানুষের আস্থা। আপনি যেই কটা দল গিয়েছে সবাই কিন্তু ইউনূস সাহেবের উপর ভরসা করছে, মানে উনি নিজের যোগ্যতায় যে জায়গাটা অর্জন করেছেন ওই জায়গাটা কিন্তু আমরা সবাই আস্থা রাখছি। আমি নিজেও আস্থা রাখছি। আমি আমার টকশোগুলোতে বলি কিন্তু যে আমরা ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চাই, কারণ উনি কমিটেড পারসন। উনি কমিটেড না থাকলে উনি নোবেল পর্যন্ত গিয়ে পৌঁছতে পারতেন না। মানুষের বড় হইতে গেলে প্রথমে তার কমিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনে যত বেশি বড় হয়েছে তার কমিটমেন্টটা তত বেশি স্ট্রং ছিল। তো আমরা উনি যে ইয়েটা আপনার কি বলে কমিটমেন্টটা করেছে যে ডিসেম্বর অর জুন এর মধ্যে নির্বাচনটা করতে চাই, সমস্যা কিন্তু ওটা থেকে হয় নাই। সমস্যা কিন্তু হচ্ছে আরেক জায়গায়। ছোট ছোট বিষয়গুলি যখন ফোকাসিংয়ে নেওয়া হয়েছে, ইস্টাকের মেয়র পদে তাকে শপথ, আপনি কিন্তু খেয়াল করবেন সমস্যা কিন্তু ওটাতে হয় নাই, ওটা কিন্তু ওই ছিলই। এবং বলতে পারেন যে না, ওইটা বলার পরেও তো বিএনপি বলতেছিল নির্বাচন দেন ডিসেম্বরের মধ্যে। রাজনৈতিক দলগুলোর কাজ কি? তাহলে কি করবে রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে একটা চাপ প্রয়োগ করে রাখা, একটা প্রক্রিয়ার মধ্যে থাকা, প্রক্রিয়ার মধ্যে থাকা। ঠিক আছে, আজকে যদি বলে বসে থাকে যে ঠিক আছে ডিসেম্বর ইলেকশন হবে না, তাহলে দল তো বিচ্ছিন্ন হয়ে যাবে। দলের ওয়ার্ম আপ আছে না, মাঠ ধরে রাখতে হবে না। তো এটা করতেছিল বিএনপি। তার মাঝখানে ছোট ছোট বিষয়গুলি ইস্যুগুলি দিয়ে 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 কিন্তু একটা, আমার মনে হয় তৃতীয় পক্ষ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এখানে অন্য কিছু করার চিন্তা ভাবনা করছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এক জায়গায় কিন্তু এখনো একতাবদ্ধ। সেটা কি? আগস্টের চেতনা, 24-এর যে চেতনা, এই জায়গায় কিন্তু ঐক্যবদ্ধ। আপনি দেখবেন যে সব ঠিক আছে, কিন্তু যখন এই জায়গায় আসবে তখন কিন্তু ওই সব ইলেকশন সব ফলা সবাই কিন্তু একসাথে। আমার মজার জায়গাটা হচ্ছে যে আসলে ইউনূস সাহেবের আরো একটু আগে যদি সব ক্লিয়ার করে ফেলতেন যে আমি একটা বছর সময় চাই, তা না, স্তরে স্তরে না বাড়িয়ে যে আমার 1 বছর বা 16 মাস বা 18 মাস দেবেন, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, আমি 18 মাস পরে 18 মাসের মাথায় গিয়ে আমি আপনাকে জবাবদিহি করবো যে আমি কি করলাম। তার আগে আমাকে জবাবদিহি করবো। এই বিষয়গুলো ক্লিয়ার হয় নাই। তো ক্লিয়ার না হয়তো কালকেও বিএনপি বলছে যে আসলে উনি ক্লিয়ার করতে হবে যে না, আমি ডিসেম্বর ইলেকশন দেবো বা আমি মার্চ ইলেকশন দেবো। তো এই জায়গাগুলি, আস্থা জায়গাগুলি তো সংকটের জায়গাগুলি রয়ে গেছে। যে আলোচনাটা হলো, আপনার আলোচনা থেকে ফলাফল আমরা কি পেলাম? ফলাফল পেলাম ওই সবই একই, সবাই ইউনূস সাহেবের আস্থা রাখছে, তাই তো রইলো। সবাই কিন্তু একই কথা বলছে, না আমাদের আস্থা আছে ইউনূস সাহেবের উপর। এবং ইউনূস সাহেব বললেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে, এটিও সবাই মেনে নিলেন। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? তাহলে মূল বিষয়টা ছিল ওই যে ছোটখাটো কিছু বিষয়, এবং এগুলো কিছু মানে আপনি বলতে হচ্ছে যে আপনি সরকারে যারা আছেন, যে এনসিপি সমর্থক উপদেষ্টা যারা আছেন বা তাদেরকে গ্রহণ করেন, তারা কিন্তু কিছু কিছু জায়গায় যে ভুল করছে না তা না, সমালোচনা আছে সরকারের, সমালোচনা আছে। এখন এটা যদি কঠোর হস্তে যেমন না করা হয়, মানুষ কিন্তু এগুলি ভালোভাবে নিচ্ছে না। আপনি ডিউ দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। বুঝতে হবে মানুষকে। মানুষ তো আস্থা রাখতে চাইছিল আপনার উপরে, আপনি কেন ডিউ দিয়ে প্রশাসক নিয়োগ দিতে হবে? প্রসেস তো আরো কিছু ঘটনাও কিন্তু রয়েছে। আমি একটা এক্সাম্পল দিলাম। আমি যেহেতু এরা আমাদের সূর্য সন্তান, আমি এদেরকে ব্যাপক সমালোচনা করতে চাই না। আমি শুধু বলতে চাই যে মানুষের পালস বুঝুন, মানুষের পালস বুঝে রাজনীতিটা করুন, কোনো সমস্যা নাই। এই বাংলাদেশে আপনারাই তো নেতৃত্ব দেবেন, আমরাও মাঝে মাঝে এগিয়ে যাচ্ছি। আপনি যদি বলেন যে ওদের এবং হইলো এখন যারা সিনিয়র আছে, আমরা মাঝে মাঝে এগিয়ে যাচ্ছি, আমরাও চাই আপনারা নেতৃত্ব দেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই দেশের মানুষ আরো বেশি সচেতন এখন। আর মিডিয়ার যুগ এখন, আপনি যে সোশ্যাল মিডিয়া, কোনো কিছু গোপন থাকে না। বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোতে আপনাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এই জন্য আমি বলবো যে নতুন যে দলটি আছে এনসিপি, তাদের নেতৃবৃন্দকে যে আপনারা আরো কনস্ট্রাকটিভলি চিন্তা করেন। দেশের মানুষ বিকল্প খুঁজছে কিন্তু পাচ্ছে না। কিন্তু এরকম একটি আলোচনা এসেছিল যে এনসিপি একটি সমঝোতায় যেতে চায় আসন ভাগাভাগি নিয়ে, যেটির সাথে বিএনপির সাথে মিলছে না, বা বিএনপির কাছে তারা এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গিয়েছে যেটি মিলছে না, যে কারণে তাদের মধ্যে একটা দূরত্ব বাড়ছে। এটি আপনি কি জানেন কিছু? আসন ভাগাভাগি আসলে হয়েছে কি যে বিষয়টা, আসন ভাগাভাগিটা তো আসলে ইলেকশনে হয়েই থাকে, এটা খুবই কমন ইস্যু। এটা আমি খুব, আর মিলছে না বিষয়টা এরকম না, আলোচনা চলছে। আমরা যতটুকু টের পাই, ইন্টারনাল আলোচনা তো চলতেই পারে। আর যে কোনো রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের সমঝোতা হতে পারে। তো সেক্ষেত্রে এনসিপি ও বিএনপির সাথে আসতে পারে,
জামাত আসবে কিনা জানি না, কিন্তু এনসিপি আসতে পারে, অন্য যে কোনো দল আসতে পারে। এবং আপনি দেখবেন যে আপনি ইলেকশনের সময় ক্লিয়ার হয়ে যাবেন। জারেক রহমান সাহেব যে জিনিসটা বলেছেন যে আমি ঐক্যমতের সরকার করতে চাই, এটা আপনি দেখবেন তার নমিনেশনে আপনি তার মানে আপনি যখন সে 300 আসনের নমিনেশন দেবেন তখন আপনি দেখবেন যে উনি যে চায় এটা একটা প্রতিফলন। আমার বিশ্বাস উনি কাজ শুরু করেছেন অলরেডি, যে কোন আসনে বিএনপির বাইরে কাকে দিলে বেটার হয়, এটা কিন্তু উনি অলরেডি কাজ করছেন। এবং অলরেডি বোধহয় বেশ কিছু আসন সিলেক্ট করেছেন যে এখানে তাদের সাথে যারা ছিল আন্দোলনের সংগ্রামে মাঠে তাদেরকে ছাড় দিবেন আসনে। তো ওটা দেখলে তো আপনি বোঝা যাবে যে উনি কি চায়। তো সেখানে ওই দৌড়ে এনসিপিও আসতে পারে সাথে, আবার জামাতও আসতে পারে। আমি জামাতকেও, কারণ আপনি জানেন লাস্ট ইলেকশনে জামাতের কিন্তু ইয়ে ছিল না, মানে প্রতীক ছিল না। জামাত কিন্তু ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে। এবার এখন প্রতীক কনফার্ম হয়। জামাত যদি ধানের শীষ নিয়ে ইলেকশন করতে পারে তার মানে জামাতের সাথে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিলই। জি, জামাত যদি বেরিয়ে না যায়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো একটা ঠিক করাই আছে। এনসিপিও চাবে যে নিরঙ্কুশভাবে আসার জন্য, তাদের যে কয়টা সিটি হোক একটা নিরঙ্কুশ আসার জন্য। বিএনপি যেহেতু বড় দল, চাই কার কাছে, যার কাছে আছে, কেউ তো যার কাছে নাই চাবে না, ঠিক আছে। এনসিপি তো আর কি বলে বাম একটা ছোট দলের কাছে যাবে না। তো যেহেতু বিএনপি বড় দল, তার কাছে আসতেই পারে, আমি অস্বাভাবিক দেখছি না। বর্তমান সময়ের রাজনীতি, বর্তমান সময়ে দেশের পরিস্থিতি, এই সময়ের রাজনীতি এবং পরিস্থিতির সাথে কিন্তু আরেকটি নাম জড়িত, বাংলাদেশ সেনাবাহিনী। এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই বাংলাদেশের মানুষের পাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রান্তি লগ্নে। তারা যে শুধু একটা দেশের সাথে যুদ্ধ লাগলেই যে কাজ করে তা কিন্তু নয়। আমরা দেখেছি বাংলাদেশের কোনো দুর্যোগ, কোনো দুঃসময় সবসময় তারা এগিয়ে এসেছে। এবং এই 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে যখন বাংলাদেশের কোনো সরকার ছিল না, পুলিশ যখন ছিল না, থানাগুলো সব পুড়ে গেছে, কোনো আইন নেই, তখন কিন্তু মাঠে সেনাবাহিনী কাজ করেছে এবং এখন পর্যন্ত সেনাবাহিনী মাঠে কাজ করছে। তো ইদানিং সেনাবাহিনীর বিভিন্ন সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের কথা, বা ইউনূস সরকারের সাথে সেনাবাহিনীর একটা মনোমালিন্য, মাঝখানে কিন্তু আপনি জানেন যে এনসিপির যে হাসনাত আবদুল্লাহ, তাদের কিছু কথাবার্তা নিয়েও সেনাপ্রধানের বিষয়ে সেটি নিয়ে একটি বেশ মনোমালিন্য তৈরি হয়েছিল। তো গত কয়েকদিনে আমরা দেখেছি যে সেনা সদরে সেনাবাহিনী প্রধান উনি একটি মিটিং করেছেন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে। সেখানে উনি কিছু কথা বলেছেন এবং এরপরে প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনী প্রধানেরও বৈঠক হয়েছে। তো সব কিছু মিলে যেটি হয়েছে, সেনাবাহিনীর প্রধান যে ধরনের কথা বলেছেন, তিনি সবসময় বলেছেন যে সেনাবাহিনী আজকেও সংবাদ সম্মেলন করেছে যে দেশ সার্বভৌমত্ব রক্ষায় তারা অবিচল, তারা সবসময় দেশের ভালোর পাশেই আছে। এবং নির্বাচন নিয়েও তিনি কথা বলেছেন যে তারা কথা দিয়েছিলেন যে সেই সময় যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, সেই ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনটা হয়, একটি রাজনৈতিক সরকার ভোটের মাধ্যমে আসুক, এটি নিয়েও কথা হয়েছে। এবং গতকালকে আল জাজিরার একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট হয়েছে, যেখানে আসলে বলা হয়েছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়েছে এবং বলা হয়েছে যে ইউনূস সরকারের যে প্রশাসন, সেটি একটু সন্দেহ প্রকাশ করা হয়েছে যে তারা আসলে কতটা ঠিক আছে বা ঠিক থাকবে কিনা ভবিষ্যতে। আপনার কাছে কি মনে হয় যে এমন একটা পরিস্থিতি, এই যে রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তো সেনাবাহিনী যেহেতু একটা বড় স্টেক হোল্ডার, সেনাবাহিনীর সাথে সরকারের আসলে সেই মান অভিমানের জায়গাটা আসলে কতটুকু? আসলে সেনাবাহিনী তো আসলে আমাদের গর্বের ধন। এটা একটা প্রশিক্ষিত বাহিনী এবং সবচেয়ে সুনাম সেনাবাহিনীর। আমাদের মিশনগুলোতে তো জানেন আপনি, সেনাবাহিনী কাজ করে। সুনামের কারণে আমাদের সেনাবাহিনী কিন্তু ডাকা হয় বেশি, সুনাম এবং এদের প্রশিক্ষণ, এদের সাহস, এদের সব কিছু মিলে। তো এটাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এই কারণ হচ্ছে যে আপনি যতগুলো ক্রান্তি লগ্ন দেখবেন এই বাংলাদেশের 54 বছর বা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এই পর্যন্ত, সবগুলো ক্রান্তির লগ্নে কিন্তু সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবং এরা দাঁড়িয়েছে, আপনি দেখবেন বাদ ভেঙে গেলে সেনাবাহিনী, আপনার রাস্তার যে রাস্তাতে নির্মাণ হচ্ছে সেখানে সেনাবাহিনী যখন তত্ত্বাবধান করে, তখন কিন্তু রাস্তার কাজের শেপই অন্যরকম হয়ে যায়। তো এরা এই যে সিনসিয়ারিটি, এদের যে প্রশিক্ষণ, এদের যে কমিটমেন্ট দেশের প্রতি, এটা অতুলনীয় এবং এটা খুবই একটা মর্যাদার জায়গা আমাদের জন্য তৈরি করেছে। আজকে আপনি ধরেন যেটা বলা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, এটা খুবই একটা ভুল সিদ্ধান্ত। আপনি ধরেন সেনাপ্রধান যে বক্তব্যটা রেখেছে যে যত সময় নির্বাচন করে, 16 মাসের মধ্যে বা 18 মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে, উনি তো চাইবেনই। কারণ এই সেনাবাহিনী তো প্রশিক্ষিত, এরা তো ধরেন রাষ্ট্রের টাকা দিয়ে এদেরকে গড়ে তোলা হয়েছে, রাজস্ব দিয়ে গড়ে তোলা হয়েছে।
এখন এরা এরা তো আর পাবলিকলি মিশার মতো সংগঠন না, না, অ্যাসোসিয়েশন না, এটা এরা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায়। তো এখন সার্বভৌমত্ব রক্ষায় বলতে এরা ডিপ্লয় হয়ে আছে সব জায়গায়, আপনি থানা মানে সব জায়গাতে কিন্তু এরা ডিপ্লয় হয়ে আছে। তো ডিপ্লয় হয়ে যেতে হয়েছে কি, এরা তো পাবলিকলি মিশে যাচ্ছে। তো পাবলিকলি মিশতে 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 লম্বা সময় মিশলে কিন্তু এদের যে প্রশিক্ষণের যে জায়গাটাতে তারা ওটা কিন্তু লেস হয়ে যায়। তো সেনাপ্রধান তো তার বাহিনীকে ঠিক রাখতে চাইবি, আর আমাদের উচিত যে সেনাবাহিনীকে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে মানে আপনার জনগণের সরকারের কাছে ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে বেরেকে ফিরে নেওয়া যাওয়া। কারণ সেনাবাহিনী যত থাকবে আমাদের সার্বভৌমত্বের যে জায়গাটা সেটা নষ্ট হবে। একটা বাহিনী অনেক বড় বাহিনী, এটাকে হুট করে নষ্ট করে দেওয়া ঠিক হবে না। আর রাজনীতির জন্য যে বক্তব্যগুলি দেওয়া হয় সেটা শুধু রাজনীতির জন্য। আপনি 3 তারিখের দরবারের কথা মনে আছে, অগাস্টের 3 তারিখে ওখানে জুনিয়র অফিসাররা যে আওয়াজ উঠেছিল সেটা কিন্তু মানুষের জন্য ছিল, মানুষের পালসের প্রতি সম্মান রেখেছিল, এবং এরা কিন্তু ওই ভূমিকাটা কিন্তু অনেক বড় একটা অবদান রেখেছে 5ই আগস্টের ঘটনার, যে 5ই আগস্ট যে আমাদের যে সরকার চেঞ্জের যে ঘটনাটা, এবং সেনাপ্রধান ওই দিন যে ভূমিকা রেখেছে, তো এটা তো আওয়ামী লীগ কর্তৃক রিক্রুটকৃত সেনাপ্রধান, যদি আপনি ওভাবে চিন্তা করেন, ওনাদের রাষ্ট্রপতি, ওনাদের প্রধানমন্ত্রী, তো উনি তো ভূমিকা রেখেছে হচ্ছে দেশের সাথে, মানুষের জনগণের সাথে। তো এটা তো আপনি ছোট করে দেখার কিছু নাই। তো ওনার এই স্যাক্রিফাইসটা আপনি দেখবেন না, তো উনি এই স্যাক্রিফাইসটা করেছে, এবং দেশের প্রতি কমিটি যে ওনার আছে, কমিটি যে আছে, এটা তো প্রমাণিত হয়ে গেছে, নতুন করে প্রমাণ করার কিছু নাই। সুতরাং এখন যে বিষয়গুলো আছে এটা তো ঠুনকো বিষয়, ইলেকশন আপনাকে করতে হবে, আপনি ডিসেম্বরে করেন, জানুয়ারিতে করেন, ফেব্রুয়ারিতে করতে হবে। তো উনি তো একটা কমিটমেন্ট করছে জাতির সামনে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হইতে হবে। এখন উনি আপনি কি ওনাকে বাইপাস করলে তো হবে না, যে না আপনি কেউ কিছু বলতে পারবেন না। তো উনি তো ছিল, উনি এখনো আছে, যেহেতু কমান্ডে চলে। উনি আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, করিডোর নিয়ে কথা বলেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন, এবং বলেছেন যে এত বড় বড় সিদ্ধান্তগুলো সেনাবাহিনীকে বাইরে রেখে, সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের সবকিছুই জানে, তাদেরকে বাইরে রেখে, অথবা এই বর্তমান সরকারের তো এত বড় দায়িত্ব নেই, তাদের দায়িত্ব রয়েছে হয়তো সংস্কার করা, বিচার করা, বড় বড় সিদ্ধান্ত নিবে নির্বাচিত সরকার। কারণ কি আপনি বলে আপনাকে, এটা আপনার আবেগ দিয়ে তো আর রাষ্ট্র চলে না, আমরা তো আবেগী জাতি, তো আবেগ দিয়ে তো রাষ্ট্র চালানো যাবে না, রাষ্ট্র চালানোটা অন্য বিষয়। আপনি ধরেন করিডোর, আপনি বন্দর, এগুলি তো অনেক বড় ইস্যু। আপনি করিডোর দিলে কি হবে, এগুলি একবার ভাবতে হবে, বা এগুলি তো মানুষের ম্যান্ডেট প্রয়োজন, মানুষ চায় কিনা। বন্দর আপনি দিবেন বিদেশি ব্যবস্থাপনায়, কেন বন্দরে কি সমস্যা, আপনি এটা আমাদের সরকার করতে পারবে না কেন, এগুলি তো পাবলিকলি বুঝাইতে হবে। এখন এই জায়গাগুলিতে উনি যে বলেছে যথার্থ বলেছেন, কারণ উনি তো মানে ধরেন 5 তারিখের ঘটনার সাথে সরাসরি জড়িত, তার এই ম্যান্ডেটটা রয়েছে। আমরা যদি বলি যে ইউনূসের ম্যান্ডেট রয়েছে, সরকারের ম্যান্ডেট রয়েছে, সেনাপ্রধানের ম্যান্ডেট রয়েছে, সেনাপ্রধান এই ঘটনা ঘটানোর জন্য, এই ঘটনাকে বাংলাদেশকে একটা ভিন্ন ধারায় পরিচালিত করার জন্য, যদি আমি মানে তার অবদান অনস্বীকার্য। উনি চাইলেই তো, উনি তো অন্যরকম হতে পারত, কমান্ডে চলতে, কমান্ড কিন্তু তার এগেইনস্টে ছিল, ওই কমান্ড উনি অ্যাভয়েড করে উনি কিন্তু মানুষের পরিস্থিতিতে তো সাধারণত সেনাবাহিনী দায়িত্ব নিয়ে নেয়, দেশের দায়িত্ব নিয়ে নেয়, উনি চাইলে কিন্তু চলে আসে। এবং আপনি চিন্তা করেন তো 5 তারিখে যদি উনি দায়িত্ব নিতেন, কেউ কি অখুশি হতো না? তাহলে উনি ওই জায়গা থেকে সরে আসছেন, কারণ উনি চান যে সেনাবাহিনীটা, বাংলাদেশ সেনাবাহিনীটা বিতর্কের বাইরে থাকুক, উনি দেশকে ভালোবাসেন। আমি মনে করি যে ওনার যে উদ্যোগ, বর্তমান যে উদ্যোগ, আমি মনে করি যে না, ওনাকে বিতর্কিত করার কোনো প্রয়াস নেই এই মুহূর্তে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরাও চাই, যারা সাধারণ মানুষ, আমরা যারা সংবাদকর্মী, আমরা যেটি দেখেছি এ পর্যন্ত, আসলে বর্তমান সরকার, যেহেতু রাজনৈতিক দলগুলোও প্রধান উপদেষ্টার প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন রয়েছে, এবং সেনাবাহিনীও যেভাবে দেশকে ভালোবেসে সাধারণ মানুষকে নিয়ে একটি সুন্দর দেশ, একটি সুন্দর নির্বাচন হোক, এটি সবার আসলে আমাদের চাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে নাগরিক টিভি সকল দর্শককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আজ শেষ করছি এখানেই। আশা করি দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।